নমস্কার, আরো একটি নতুন সকাল। শুভ সকাল জানাচ্ছি সবাইকে, সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালের অনুষ্ঠানে। ঋতু পরিবর্তন হয়, আসে গ্রীষ্ম, আসে বর্ষা, শরৎ, হেমন্ত। ঠিক তেমনি ঋতুর পাশাপাশি অনেক কিছুই পরিবর্তন হয়, সময়ও পরিবর্তিত হতে থাকে ঋতুরই মতো। কখনো সে দুঃখ, কখনো সে হাসি, কখনো কান্না, কখনো বা ভীষণ উৎফুল্লতা। খবরের প্রবাহ কখনো নিয়ে আসে শোকস্তব্ধতা, কখনো নিয়ে আসে সুখবার্তা। আজকেও আমরা ঠিক এক শোকস্তব্ধ খবরের মুখোমুখি দাঁড়িয়ে। আপনারা হয়তো এর মধ্যে জেনেও গেছেন, অত্যন্ত জনপ্রিয় লোকগানের দল যে দোহার রয়েছে, সেই দোহারের প্রাণপুরুষ কালিকা প্রসাদ ভট্টাচার্য, উনি আমাদেরকে ছেড়ে খুব অসময়ে চলে গেছেন। ওনার এই অসময়ে চলে যাওয়াটা সমস্ত শিল্পী জগৎ তথা সব্বার কাছে এক শোকের বার্তা বয়ে নিয়ে এসছে। আমরা ভীষণভাবে শোকস্তব্ধ এবং নিউজ ভ্যানগার্ডের স্টুডিওর পক্ষ থেকে আমরা শিল্পীর প্রতি জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম। আর ঠিক এই মুহূর্তেই আমরা পেয়ে গেছি বহির্রাজ্য থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অলোক রায় চৌধুরী মহাশয়কে, এবং পেয়েছি লোকশিল্পী। উনি কলকাতাতেই রয়েছেন, কিন্তু আমাদের সৌভাগ্যের ব্যাপার উনি আমাদের এ রাজ্যের সন্তান, প্রাণের সোম। আসুন শিল্পীর সাথে প্রথমে পরিচিত হয়ে নেই। নমস্কার দাদা, সুপ্রভাত। সুপ্রভাত দাদা। আমরা ভীষণই ভালো লাগছে যে আপনাদেরকে আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি, কারণ প্রাণেশ দা আমাদের ঘরের ছেলে, তো মাঝে মধ্যে মনে হয় যে কাছের মানুষকে পাওয়া, আর পাশাপাশি স্যারকে পেয়েছি, এটাও আমাদের ভীষণই সৌভাগ্য। তো কিছু কিছু সময় থাকে যে মানে আনন্দের সময়টাকেও আমরা দুঃখের মধ্য দিয়ে আমাদের যেতে হয়, যেহেতু গতকালই আমাদেরকে ছেড়ে চলে গেছেন লোকশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য। তো সেইভাবে আমরা আজকে সবাই শোকস্তব্ধ। তো এ ব্যাপারে প্রথম যাব স্যারের কাছে। স্যার, কিছু বলুন। কালিকা তো আমাদের থেকে বয়সে অনেক ছোট, দীর্ঘদিন ধরে ওকে চিনি। ও তো শিলচরে ওদের আসল বাড়ি, সেখান থেকে ও কলকাতায় গিয়ে লোকসঙ্গীতের উপর ভালো কাজ করছিল। একটা দিক ছিল ওর দোহার দলটা গঠন করে তার মাধ্যমে শুদ্ধ লোকসঙ্গীতের যে ধারাটা রয়েছে সেটাকে আরো বেশি শ্রোতার দরবারে নিয়ে আসা। আর দ্বিতীয়ত যেটা খুব রেয়ার থিং টু হ্যাপেন লোকসঙ্গীত শিল্পীদের মধ্যে, সেটা হচ্ছে ও এটি নিয়ে গবেষণাও করত। লোকসঙ্গীতের ক্ষেত্রে কি দেখি, বা যে কোনো সঙ্গীতের ক্ষেত্রেই যিনি গবেষক তিনি পারফর্মার হন না, অনেক ক্ষেত্রেই হন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু ও কিন্তু ওর চরিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছিল। ও একই সঙ্গে পারফর্মার, খুব ভালো সংগঠক, এবং লোকগানের শিকড় নিয়ে যে সমস্ত অনুষ্ঠান আমরা আজকাল ইলেকট্রনিক মিডিয়াতে দেখতে পাই, প্রাণেশ নিশ্চয়ই স্বীকার করবে, সেই সব জায়গায় ওকে কিন্তু ডাকা হতো ওর মতামত নেওয়ার জন্য। ওকে একসময় আমরা এই ভূমিকা পালন করতে দেখেছি শুভেন্দু মাইতিকে। শুভেন্দুদা এখন অনেক বয়স হয়ে গেছে, আমরা বলতে পারছিলাম বা বলছিলাম আমরা যে ও হয়তো কালিকা হয়তো সেই জায়গাটা ধীরে ধীরে নিচ্ছে, এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় কালিকা চলে এসেছিল। ও আরো একজনের নাম করছি, তপন রায়। এরা কিন্তু এই লোকসঙ্গীত নিয়ে তার ইতিহাস, ইতিবৃত্ত, তার শৈলী এসব নিয়ে কাজ করছিল। এবং আমার সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ। অত্যন্ত ভদ্র ছেলে, মানে জেন্টলম্যান ইন এভরি সেন্স। যেখানে দেখা হতো অগ্রজের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসাটুকু দেখানো দরকার, সেটা কখনো ভুলতো না। ওর চলে যাওয়া তাই দুদিক দিয়ে দেখছি খারাপ। এক তো মনে হয়
দলটার উপর যেভাবে এই অভিশাপ নেমে এলো আজকে, দোহার দলটার তো খুব তাড়াতাড়ি আবার পুনরুজ্জীবন সম্ভব কিনা জানি না। এক, দ্বিতীয় কথা হচ্ছে লোকসঙ্গীতের বহু শিল্পী, নৃত্যধারা, মানে একটা অপূরণীয় ক্ষতি। লোকনৃত্যের সঙ্গে গানের যে লুপ্তপ্রায় ধারাগুলো সেগুলোকে নিয়ে আসছিল, সেইগুলো কাজটা বোধহয় থমকে যাবে। মানে যদি শুধু কাজের বিচার করার ব্যক্তি মানুষ হিসেবে তো কষ্ট হবেই। খুবই দুঃখ পাচ্ছি যে গতকাল আমি ছিলামও না যখন এই ঘটনা ঘটে, তখন আমি আগরতলায় চলে এসেছি। সুতরাং এটা খুব হার্টনিং। নানা জনের কাছ থেকে ফোনে খবর পাচ্ছি, আর টিভিতে তো সবই দেখা যাচ্ছে। প্রাণেশদা কিছু বলুন। কালিকা আমার অত্যন্ত কাছের বন্ধু। কালিকার সাথে দীর্ঘদিন ধরে, যখন প্রথম শিলচর থেকে এখানে আসে, ওদের একটা টিম তৈরি হয় দোহার, তখন থেকেই কালিকা আমার খুব পরিচিত এবং কাছের মানুষ। কালিকার একটা স্বভাব ছিল, অলোকদা বললেন সেটা, যে লোকগানের যে আসল জায়গাটা খুঁজে বের করা, তার জন্য কিন্তু প্রচুর গবেষণামূলক কাজ করত। দেখা গেল সিলেট অঞ্চলের যে গানগুলো সে ওখানে গিয়ে বা বিভিন্ন ধরনের হাসান রাজা সংগ্রহ করত। এটার একটা সাংঘাতিক বিষয়। আর আমার সাথে আমি গতকাল যখন খবরটা পাই, আমি খুব মানে আর কথা বলতে পারছিলাম না। আমাকে অলোকদাই খবরটা জানান প্রথম। তো এর মধ্যেও মানে কয়েকদিন আগে সঙ্গীত মেলাতে আমার সাথে দেখা হয়। ও আমাকে জড়িয়ে ধরে বলে, প্রাণেশ চলো একটা ছবি তুলবো। এটা মনে হয় আমার সাথে ওর শেষ ছবি। আমি ভাবতেও পারিনি। প্রত্যেকেই তো কাজ করছে, ও প্রচুর কাজ করছে, প্রচুর কাজ। এটা হচ্ছে যেটা এত ব্যস্ততা, ভলিউম অফ ওয়ার্কস, প্রচুর কাজ করছিল। রিসেন্টলি সারেগামাপা জি টিভির যে মানে এপিসোড গুলিতেও ওনাকে, তাতে একটা সুবিধা হচ্ছিল ওর কাজের জন্য, এটা হচ্ছে যে ছেলে মেয়েরা আগে লোকসঙ্গীত নিয়ে শহরে আসতে ভয় পেত, যে আমরা দেখতাম যে আখড়ার বাউলরাই আসছে, কিংবা ট্রেনে যারা ভিক্ষাজীবী সম্প্রদায় তারা আসছে, বা একদম সফিস্টিকেটেড লোকসঙ্গীত শিল্পী যারা অলরেডি প্রতিষ্ঠা পেয়েছেন। কিন্তু ওর এই কাজগুলোর সূত্রে কি হচ্ছিল, গ্রাম বাংলা থেকে প্রচুর আপকামিং সিঙ্গার্স কিন্তু চলে আসছিল শহরে, এবং তারা ব্যবসায়িক ভাবে সাফল্য পাচ্ছিল। ঠিক কথাই তো। যাই হোক, ওনার স্মৃতি চারণায় আমরা থাকবো মাঝে মধ্যেই। তো যাব এবার গানে যাই। প্রথম গানটা আমি একটু কালিকাকে ভেবেই রবীন্দ্রনাথের গান একটু শোনাই আপনাদের। ঠিক আছে। গান গেয়েই তো জীবন কেটে যাওয়া, তার মাঝখানে থমকে গেল গান। রবীন্দ্রনাথের এই গানটাই মনে হয় এই সময় পরিবেশে ঠিক আছে। আসা যাওয়া পথের ধারে কেটেছে দিন, গান গেয়ে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যেবি, আসা যাওয়া পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে নীড়গুলি তার মেঘের রেখায়, স্বর্ণ রেখায় করব বিলি, যাবার বেলায় দেব কারে,
যাবার বেলা দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়া পথের ধারে কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা ভিজিয়ে দেবে কিছু বা কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাওয়ার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়া পথে ধারে আজকে যখন কালিকার প্রসঙ্গ এসছে, কালিকা কিন্তু খুব হাসি খুশি ছেলে ছিল, খুব আনন্দ করতে জানতো। হ্যাঁ, তো ও চলে গেছে, আমাদের দুঃখ হচ্ছে আজকে। সত্যি আমরা তো একটা সম্পদ হারালাম, বাংলার লোকগানের একটা বিশাল জায়গা আমাদের শূন্য হয়ে গেল। তো আমরা তো ওই জায়গাকে আটকে রাখতে পারবো না, আমাদের গতি, আমাদের প্রবাহ আমাদের নিয়ে যাবে। সকাল হয়ে গেল, তো আজকে প্রভাতী একটা শুরু করছি। প্রভাত সময়ে সচি রাঙ্গিনা মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচি রাঙ্গিনা মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে সচি রাঙ্গিনা মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর। রনু ঝনু রনু ঝনু বাজে রে, রনু ঝনু রনু ঝনু বাজে রে। প্রভাত সময়ে সচি রাঙ্গিনা মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচি রাঙ্গিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাতটা হয়তো একরকম যায় না।
আসলে ওই গান গাওয়ার তো এক একটা কি বলবো, সবসময় যে গান, দুঃখের সময় গান সবসময় আসে না, মানে যন্ত্রের মতো একটা পর একটা গান গেয়ে যাওয়া তো ঠিক। যদিও এখন সকালবেলা, কিন্তু জীবন সন্ধ্যা তো নেমে এসছে কালিকার জীবনে, সেই জন্য সন্ধ্যার একটি গান শোনাচ্ছি আমি। অবশ্যই। নজরুল ইসলামের রচনা, তবলা লাগবে না। মাগারে সা ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি, হাই সন্ধ্যায় রহি রহি কাঁদি ওঠে সকরুণ পুরবী, আমারে কাঁদায় ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি, হাই সন্ধ্যা। কারা যেন এসেছিল, এসে ভালোবেসেছিল, ম্লান হয়ে আসে মনে তাহাদেরও সে ছবি, পথের ধুলায়। কেহ গেল চলে, কেহ দোলে, কেহ গলিয়া নয়ন নীরে, যে গেল সে জনমের মতো গেল চলিয়া, এলো না ফিরে। কেহ দুঃখ দিয়া গেল, কেহ ব্যথা নিয়া গেল, কেহ সুধা পিয়া গেল, কেহ বিষ করবি, তাহারা কোথায় আজি, তাহারা কোথায়, হায় সন্ধ্যায় ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি, হায় সন্ধ্যা। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক। যেতে হবে, ঠিক। আজকে বারবারই কালিকার স্মৃতি ফিরে আসছে। হ্যাঁ, ও একটি গান আমার খুব পছন্দ করতো, শচীন দেববর্মনের এই গান, অনেক পুরনো রেকর্ডিং। আমাকে দেখা হলেই বলতো, প্রাণেশ তোমার এই গানটা শুনবো। তুমি নি আমার বন্ধুরে, আমি নি তোমার বন্ধু, তুমি নি আমার বন্ধুরে। সুদূরের প্রিয়া ছবিতে শচীন দেববর্মন
সঙ্গীত পরিচালনা করেছিলেন, এটি প্রথম। তুমি নি আমার বন্ধুরে, আমি নি তোমার বন্ধু, তুমি নি আমার বন্ধুরে। দিনের সূরজ তুমি আমার, রাতের চন্দ্রলেখা ওরে আধার নামে, ওরে আধার নামে আমার চোখে না পাই যদি দেখা, তুমি নি আমার বন্ধুরে, তুমি নি আমার বন্ধুরে, আমি নি তোমার বন্ধু, তুমি নি আমার বন্ধুরে। তুমি হইও বট বৃক্ষ, আমি হব লতা, তুমি হইও বট বৃক্ষ, আমি হব লতা। কানে কানে বন্ধু, কানে কানে কইব বন্ধু যত দুঃখের কথা, তুমি নি আমার বন্ধুরে। মোমরা হইয়া আইসইরা আমি হব ফুল, মোমরা হইয়া আইসইরা আমি হব ফুল। ওরে মলিন দেখা, ওরে মলিন দেখা চিনবে আমায় না হয় যেন ভুল, তুমি নি আমার বন্ধুরে, তুমি নি আমার বন্ধুরে, আমি নি তোমার বন্ধু, তুমি নি আমার বন্ধুরে। এখনকার যে বাংলা গান, মানে এখন যে গান আমরা শুনি, বেসিক গান তো নেই প্রায় বলতে গেলে, ফিল্মের গান। এখন তো পুজোয় তো সেরকমভাবে গান টান বেরোয় না, আর বেসিক দু চারটে গান যেটা বেরোয় সেটা ঠিক রেকর্ডে বেরোয় না। ওই আজকাল তো হয় কেউ ফেসবুকে শেয়ার করলো, কেউ ইউটিউবে ফেললো, এইসব বেসিক গান। এই যেমন দেখুন না, আমি বলেই দিচ্ছি, এই যে দেখেছো কি তাকে, নীল নদীর ধারে, শুভমিতা, এই গানটা কবে গিয়েছে? 7-8 বছর হয়ে গেল এই গানটা, জয়ের সুরে। তারপর আপনি বলুন আমাকে, উপঙ্করের গানের পরে মনে হয় এই তো শুভমিতা গাইলো তো, তারপরে এমন একটা গান আপনি আমাকে বলুন যেটা ঠিক ওর মতো পপুলার হয়েছে, ওই গানটার মতো, নতুন গানের কথা বলছি। ইন কম্পারিজন 6-এর দশকে, 7-এর দশকে, ইভেন 8-এর দশকের প্রথম দিকে এক একটা পুজোয় 10টা, 15টা, 20টা, 25টা করে গান জনপ্রিয় হতো। এখনো সে গান আমরা গাইছি। কেন মনে পড়লো কথাটা বলি, শুভমিতার এই গানের পরে আমি অন্তত শুভমিতার আগে কিছু কিছু গান লোপার গলায় খুব জনপ্রিয়, জনপ্রিয় বলতে যাবে, ভালো লাগার কথা বলছি না, ভালো লেগেছে অনেক গান, কিন্তু আমজনতার মুখে মুখে ঘুরেছে। যেমন এক সময় স্বপ্ন চক্রবর্তী বড়লোকে বিটিল যেমন মুখে মুখে ঘুরতো, তেমনি শুভমিতার এই গানটা কিন্তু মুখে মুখে ঘুরেছে। যেমন তার আগে লোপার গান, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, নচিকেতার বৃদ্ধাশ্রম, আমি বলছি, যেগুলো বাড়িতে যে ঝাড় দিচ্ছে, ঘর পরিষ্কার করছে সেও গাইছে, আবার বাড়ির একটি মেয়ে যে গান শিখছে সেও গাইছে। এই যে লোপারে এই শুভমিতার এই গানটার পরে এই বছর এই ইমনের গান
তুমি যারে ভালোবাসো, এই যে ছবির গান, প্রাক্তন ছবিতে যেটা প্রাক্তন ছিল। ছবিতে গাইলো, এই গানটা আমার মুখে মুখে ফিরছে সকলের। একদম। এবং গত পরশুদিন আগের দিন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, হ্যাঁ। জেনেছো। দেখো রূপঙ্করের একটা গানও 2 বছর আগে ওই যে জাতিস্বর ছবিতে, জাতিস্বরে। এটা জাতীয় পুরস্কার, শ্রেষ্ঠ কণ্ঠ পুরস্কার, কিন্তু বলতে দ্বিধা নেই সেই গানটা কিন্তু অত জনপ্রিয় হয়নি। একটা মুষ্টিমেয় মহলের মধ্যে হ্যাঁ, হয়েছে। সত্যি একটা মুষ্টিমেয় আমজনতার কাছে শিক্ষিত, পৌঁছায়। বুদ্ধিদীপ্ত মহল কিন্তু ইমনের গানটা করেছে। তার কারণ হচ্ছে সাধারণ লোক তার ফিলিংসটা ধরতে পেরেছে। হ্যাঁ, যে একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, মেয়েটিরও কিছু দোষ ছিল, স্বামীরও কিছু দোষ ছিল, মেয়েটা তার একাকিত্বে এই গানটা ভাবছে যে তুমি যাকে ভালোবাসো তুমি অন্য কারোর সঙ্গে আমার কাছে এসো। অভিমানের গান এটা, তার জন্য ফিল্মের শেষে চমক আছে, দেখা গেছে সেও চুপ অভিমানত হয়ে বসেছিল না, সে ওইটি বিবাহ করেছে, পরে করতে হবে, স্বাভাবিক সেটা। এবং ঘটনা হচ্ছে গান সেইভাবে জীবনের সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না একদম। যেটা আগে ছিল। আমি কি বলতে চাইছি বোঝো, আগে যখন তরুণ বন্দ্যোপাধ্যায় গিয়েছেন কাজল নদীর জলে ভরা ঢেউ চলে চলে প্রদীপ ভাষায় করে বলি, কিংবা সেই আর তারও আগে 5-এর দশকে 4-এর দশকে পৃথিবী আমার চায় রেখো না বেঁধে আমায়, স্বাধীনতা পূর্ববর্তী গান, যে বলছে তোমার সঙ্গে প্রেম করার সময় এখন নেই, দেশের জন্য নামতে হবে। হেমন্ত মুখোপাধ্যায় যখন গিয়েছেন নীল আকাশের নিচে এই পৃথিবী, তার নিচে যে মানুষরা রয়েছে তাদের দেখেছো কি, এই যে জীবন সম্পৃক্ত গান, যে জীবনটাকে আমরা দেখছি সেই গান। কিন্তু এখন আমরা কি গান দেখছি? 2 ধরনের গান দেখছি। এক হচ্ছে ফিল্মের গান, আমরা চিনি না এই লোকগুলোকে, আমরা যেমন সার্কাস দেখতে তামাশা দেখতে যেমন যেতাম সেরকম একটা গানের মধ্যে 10 বার জুতো পাল্টাচ্ছে, জামা পাল্টাচ্ছে, এই পাহাড় থেকে লাফ মেরে নদীতে লাফ দিচ্ছে, এই বলছে মন মানে না, এই বলছে প্রাণ উচাটন, এই বলছে 100% লাভ। এগুলো কি অশিক্ষিত অদীক্ষিত ছেলে বা কি তোমার আমার ক্ষেত্রেও সারাদিন প্রচন্ড পরিশ্রম করে যায়, একটু দেখে আসি, ঢুসুম ঢুসুম মারছে, একজনকে মেরেই যাচ্ছে, মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে, গান গাইছে জীবনের সঙ্গে। যেই বেরিয়ে আসছি বাস্তবতার থেকে বাইরে, যেই বেরিয়ে আসছি তখন এই রিদিমটা শুধু মনে থাকছে, গানটা কিছু মনে থাকছে না। কিংবা আর কি মনে থাকছে, আরেক ধরনের গান হচ্ছে কি স্বার্থপরের মতো গান, একটা গিটার নিয়ে নদীর ধারে গিয়ে বসে গেছে, তুই আমার, এখন তো স্বামী স্ত্রীকেও তুমি করে না, তুই তোকারি করে, তুই আমাকে অমুক করেছিস, তোর জন্য আমি অমুক করি। আমরা তো রিলেট করতে, এই জীবন তো আমরা দেখিনি। আমরা তো দেখেছি আমাদের মা বাবার সঙ্গে থেকেছি, মা বাবাকে সম্মান করেছি, এবং সেই সময় যে সমস্ত গান, পথে এবার নামসাথী, এই কম আধুনিক গান সলিল চৌধুরী 19 করতে গেছি, সেই মাপের একটা গানও তৈরি হচ্ছে না, ভেরি সরি টু সে। আর যদি তৈরি হচ্ছে সেই গানগুলোর খোঁজ খবর আমরা পাচ্ছি না। এই যে প্রাণের সময় এস ডি বর্মনের গানকে নতুন করে গিয়েছে, কটা লোক খবর রাখে? ঠিক, কম কসুর করেনিও, প্রেস কনফারেন্স করেছে, ভালো কোম্পানি থেকে সিডি বেরিয়েছে, প্রচার করেছে, বিজ্ঞাপনের কোম্পানি টাকা খরচা করেছে, কিন্তু ওর সামনেই বলছি 100 লোক জেনেছে। শুধু বিপণনটাও অন্যদিকে চলে যাচ্ছে। আমি যখন রাত্রিবেলা দিনান্তে যখন খুলে বসবো, নেট খুলে বসবো, তখন দেখবো আমার রেকর্ডের যাবতীয় গান পাইরেটেড হয়ে গেছে, বিনি পয়সায় শোনা যাচ্ছে, একদম একদম একটা পয়সা পাচ্ছি না, আমার যে কোনো গান ডাউনলোড করা যাচ্ছে। সত্যি তো। নিউ ইয়র্ক শহরে গেছি, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস বলে একটা জায়গা আছে, যেটা বাঙালিদের পাড়া মানে বাংলাদেশি বাঙালিরাই বলে ওরা, হোটেল, এখানে পান খাইয়া পিক ফেলিবেন না এসবও লেখা আছে ওখানে, আমেরিকার মতো জায়গা, বুঝতে তো সাহেবরা খুব একটা সে ধার মারায় না সেসব রাস্তা, সেখানে শুধু বাঙালিদের গয়নার দোকান, সোনা গয়না, মানে সেই কাগজের দোকান। নিউ ইয়র্ক শহর থেকে 16টা বাংলা কাগজ বেরোয় প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ 16খানা। এবং সেইখানে রাস্তার উপরে যেমন আমাদের স্প্ল্যানেডে বিক্রি করে কলকাতায়, দেখি সব সিডি বিক্রি হচ্ছে। পাঠ করে দেখি আমার একটা আগমনী গানের সিডি, কলকাতায় বেরোনো, একটা না 2-3টে, আমার অনেকগুলো আগমনী অ্যালবাম আছে, 2-3টে অ্যালবাম একসঙ্গে কম্পাইল করে। আমি আর কিচ্ছু বলিনি, কদাম ভাই না $1, $1 মানে আমার দেশে 60 টাকা, ওখানে $1 নিয়ে এসে যাদের বাড়িতে ছিলাম চালিয়ে দেখছি, মারাত্মক। ওই যে ওর থেকে স্ক্যান করে বের করে নিয়ে এসে 3খানা
এখন এই যে গানের এই যে বাজার, এই যে পাইরেটেড বাজার, এর সঙ্গে আমি কি পাল্লা দেব? আমায় তো মামলা করতে গেলে ওই নিউ ইয়র্কে গিয়ে মামলা করতে হবে। একদম। এখান থেকে প্লেনে উঠে ওখানে গিয়ে মামলা করতে হবে, 5 টাকা পাবো কিনা সন্দেহ আছে। গানের ব্যাপারটা এখন হয়ে গেছে কি অসাধুতায় ভরে গেছে, 1 নম্বর। আর 2 নম্বর যেটা হয়েছে সেটা আমি বলি জোর দিয়ে, তোমরা শুনলে এটা মাথার মধ্যে নেবেই। আগে গান ছিল 2টো কিংবা 4টে, এসপি রেকর্ড 2টো গান, ইপি রেকর্ড 4টে গান। খুব বিখ্যাত শিল্পী অনেকগুলো রেকর্ড বেরিয়ে যাওয়ার পর একটা এলপি রেকর্ড বেরোতো, সেটা হচ্ছে সংগ্রহে রাখার জন্য, যেই এই রেকর্ডটা অমুক শিল্পীর একটা অনেক গান কম্পিটিশন সংগ্রহে। এখন কি হচ্ছে, একটা সিডিতে 15টা গান, তোমার শোনার সময় আছে? সময় নেই, ঠিক ঠিক। এবার প্রাণেশ আমাকে দিল, অলোকদা এই আমার নতুন সিডি বেরিয়েছে, আমি কিন্তু একটা গান শুনে রেখে দিয়েছি, কি 2টো বড় জোর 3টে। এবার প্রাণেশ আমায় ফোন করবে 1 মাস পরে, দাদা গান শুনেছিলেন? হ্যাঁ শুনেছি, কোন গানটা ভালো লেগেছে? কিছু বলতে পারছি না তো, শুনেই নি তো। এটা হচ্ছে ইকোনমিক্স এর জেনারেল থিওরি, একদম সহজ। চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে গেছে। ঠিক ঠিক। আগে একটা আর্টিস্ট গাইতো, 1 লক্ষ লোক গান শুনতো, এখন প্রায় 1 লক্ষ লোকই গান গাইছে। শ্রোতার অভাব হয়ে যাচ্ছে। ঠিক ঠিক বলেছে। এবং সবাই নিজেকে বিখ্যাত আর্টিস্ট মনে করছে। এবং কথাটা কিন্তু ভীষণই সত্যি। এবং কি বলবো, যে মৃণাল চক্রবর্তী বিখ্যাত বাংলা আধুনিক গানের শিল্পী। মৃণালদা আমাকে একবার বলেছিলেন, নেই এরা কেউ, স্টলওয়ার্টার তো আর কেউ নেই, যে আগে কি করতাম জানো তো, টেলিফোন ডিরেক্টরিতে যাতে আমাদের নাম না ছাপা হয়, আর্টিস্টের নাম ছাপা, তখন তো একটাই ফোন, অনেক জীবনযাত্রা অনেক সহজ ছিল, না ছিল মোবাইল, না ছিল কি, একটাই ফোন, ল্যান্ডলাইন ফোন। টেলিফোন ডিরেক্টরিতে আমাদের ফোন না ছাপার জন্য আমরা গিয়ে তদবির করতাম যে দয়া করে ছাপবেন না, কারণ ছাপলে লোকে বিরক্ত করে ফেস করে। এখন সেই শিল্পী পঞ্জিকায় বিজ্ঞাপন দিচ্ছে যে আমি হচ্ছে অমুক, আমি লতা কণ্ঠী, আমি হেমন্ত কণ্ঠী, আমি জিন্সের প্যান্ট পরি, আমার চুলের অমুক শ্যাম্পু চাপ, আমাকে নিন। সত্যি না, তবে কথাগুলো ভীষণই সত্যি এবং বাস্তব। আমরা এই মুহূর্তে কিন্তু এমনই একটি সময় দিয়ে যাচ্ছি যেটা থেকে উত্তরণ করার যে প্রচেষ্টা, এটা আমাদের করতে হবে। এক কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে এখনকার বাংলা গান জীবন সংলগ্ন নয়। তুমি জীবনে যা ঘটছে এখন, এই যে কালিকার মৃত্যু নিয়ে একটা গান লেখো না, লোকে শুনবে কিন্তু, একদম, কিন্তু লিখছে না তো। সে লিখছে সে হনলুলুতে গিয়ে কোন জাপানি মেয়ের সঙ্গে প্রেম করছে, আর টোপর পরে নাচতে আছে 2টো ম্যাকাওর বাঁদর। এই জিনিস তোমার তামাশা হিসেবে ঠিক আছে, ঠিক ঠিক, কিন্তু জীবন সংলগ্ন কালকেই ভুলে যাবো। একদম। আচ্ছা, এই পয়েন্টগুলো আমাদের জন্য ভীষণ দরকার। আমরা এই সমস্ত কথাতে অনেক ঋদ্ধ হই। তো আবারও যাব গানে। গান তো আমাদের, কারণ গান তো শুনতেই হবে, কারণ কাছে যখন এত বড় শিল্পীদেরকে পেয়েছি, গান কিছু আমাদের শুনতেই হবে। দেখো, এও তো অ্যালিয়েনেশনের গান, শরীর চৌধুরীর গান। এই গান তো আজও আমরা গাইছি। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, তোরা লুটের খেলায় তারে নাকি পেলে। পাগল হাওয়া বসন্ত যখন ডেকে নিয়ে যায় আমারে, কি জানি কিবা রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে।
হাজারো রঙের মেলায় সৌভাগ্য লুটের খেলায় তারে নাকি পেলে পাগল হাওয়া। এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুলে পল্লবে হিমালা গাথো তবে পরাই দাও বিজয়িনী। এবার সঙ্গম হার মানা হারে আমারে সাজাই সজনী বাঁধন দাও গলে পাগল হাওয়া। কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি দুটের খেলায় তারে নাকি পেলে পাগল হাওয়া, পাগল হাওয়া, পাগল হাওয়া। কত পুরনো গান, আজও যতবারই শুনি মনে হয় নতুন করেই ধরা দেয় ওই আমাদের যে বললাম কাছে। ওই একটাই কারণ তো, তুমি গানটা গাই যখন কেউ করছে তুমি গানটার মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছ, একদম পাচ্ছ বলেই তোমার গানটা মনে থাকছে। ঠিক, মানে সুরটার মধ্যেই ব্যাপারটা এই যে রয়ে গেছে, ও যে সুরটা ভোলার নেই। যাকে শিরোধার্য করে ও গান করে, যে ওর গুরু অমর পাল, যার গান প্রাণেশ গান, তার যে কোনো গান যখন আমরা শুনি যে কোনো মাধ্যমে, রেডিওতে, টিভিতে, মনে হয় না যে এই মানুষটা চেষ্টা করে এক লাইন গাইছে, এটা মনে হয় তার ভিতর থেকে বেরোচ্ছে, স্বাভাবিকভাবেই বেরিয়ে আসছে। তার মানে সেই গানটা উপলব্ধি করে গাইছে। ঠিক। আর আজকের গান তো হয়ে গেছে এইখান থেকে বেরোচ্ছে, এইটুকু বেরোচ্ছে স্বর, আর তার সঙ্গে সে নেচে নেচে পাগল হয়ে যাচ্ছে, যে গাইছে সেই নাচছে। মোহাম্মদ রফির মতো শিল্পী, সে তার নিজের ছবিওগুলো খুব একটা দেখেনি। সে শাম্মী কাপুরকে আসতে বলতো তুমি কি করবে বাঁদরের নাচ দেখাও আমাকে এইটার সঙ্গে। শাম্মী কাপুর নাচতো ঘরে এসে, আর ও সেই অনুযায়ী গান তৈরি করত। তারপরে স্টুডিওতে গিয়ে গান গিয়ে বাড়ি চলে আসতো, বলতে আপনি পিকচারাইজেশন দেখবেন না? বললো আমার দেখা হয়ে গেছে, দেখার দরকার নেই আমার। তাই মান্না দে বলতেন যে তোমরা আমার গান ভালোবাসো বা আমাদের গান ভালোবাসো, আর আমরা ভালোবাসি মোহাম্মদ রফির গান। মান্নাদের মতো অত কঠিন মানুষ সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমাদের ওস্তাদ হচ্ছে মোহাম্মদ রফি। তার একটা গান দেখো তো, তুমি যে কোনো গান শুনলে তুমি উঠতে পারবে না। ঠিক ঠিক, তার গান শেষ না করে তুমি উঠতে পারবেই না, শেষ হবে তারপর তুমি উঠবে। একদমই ঠিক। এবার যাব প্রাণেশদার কাছে। প্রাণেশদা, আপনি তো অনেকদিন ধরেই লোকগান নিয়ে চর্চা করছেন, এবং অমর পাল যিনি আপনার গুরু এবং আমাদের সব্বার গুরু, ওনার গানই আপনি, মানে উনি আপনার পথপ্রদর্শক বলা যায়। তো এই লোকগানটাকে কিভাবে সমাজ জীবনের সাথে আপনি রিলেট করবেন? আসলে লোকসঙ্গীতটা একটা কর্মসঙ্গীত। নাগরিক জীবনে আসার আগে প্রত্যেকেই তো গ্রামে ছিল, তাই না? গ্রামীণ মানুষরা, খেটে খাওয়া মানুষরা তাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আশা আকাঙ্ক্ষার গানই হচ্ছে লোকগান। তাকে সঙ্গে নিয়ে যেত সারি গান, ভাটিয়ালি গান, সব মাঝিমাল্লারা যে গাইছে গান, বা সারবেদে বিভিন্ন রকম ছাদ কাটার গান, সব মানুষের কর্মসঙ্গী, ওখান থেকে উঠে আসা। তো কর্মসঙ্গীত একবারে ঠিক বলেছে। দেখবি যখন রাস্তায় টিউবওয়েল তৈরি হয়, জলের কল, তখন মিস্ত্রিরা যখন এটা করে, দেখবে একটা ছন্দ দিয়ে, ওরা নাহলে হবে না তো, নিশ্চয়ই আদারওয়াইজ কোনো ব্যান্ড পার্টি এসে বাজাতে হবে। কিন্তু ওরা নিজেরাই ওই মাইক্রোফোন একটু একটু দূরে দূরে লাগিয়ে লাগিয়ে একটা লাউডস্পিকার একটা কোনো ছন্দে হেই ওটা যখন একসঙ্গে টানছে, এটাই তো কর্মসঙ্গীত। পাশাপাশি আরেকটা দিক আছে লোকগানের, যেটা একটু আধ্যাত্মিক বিষয় জড়িয়ে আছে। তো আমরা যারা, আমাদের যারা আগে যারা গিয়ে গেছেন, লালন ফকির, হাসন রাজা, মহাজনী পদ যাকে বলে আর কি, এরকম একটি গান আমি শোনাচ্ছি। কথাটা মনে হচ্ছে
আমাদের সমাজ জীবনকে নিয়ে কথা, কিন্তু তার ভিতরে কিন্তু আরেকটা অর্থ লুকিয়ে থাকতো। কোন স্কেলে গাইবি? ডি। চলো। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার, হায় রে কয়দিন থাকুমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার, হায় হ্যাঁ কয়দিন থাকুমার। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ানা বান্ধে, আরে ঘর দুয়ানা বান্ধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগিয়া কান্দে। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ঘর বাড়ি বালা নাই আমার, ঘর বাড়ি বালা নাই আমার। সিলেট অঞ্চলের গান, হাসন রাজার গান। হাসন রাজা এই গানটা নির্মলানন্দ চৌধুরী, উৎপলানন্দ চৌধুরী অনেকেই গেয়েছেন। অনেকেই গেয়েছেন। ওরা একসময় খুব জনপ্রিয়। প্রাণীদা যেই কথাটা বলছিলেন যে মানে এটার মধ্যে অন্তর্নিহিত একটা অর্থ রয়েছে, যে কথাটা মানে বলতে চাইছিলেন, সেটা মনে হয় দেহতত্ত্বের যে নিশ্চয়ই ভাবটা রয়েছে সেটাই এখানে এই বলা ঘর ছেড়ে হয়েছে। আমরা চলে যাব, চলে যাব একদম। আমাদের যে আসল যে ঠিকানা আমাদের কোথায় হবে হুম হুম। এখানে নয়। কিন্তু আমরা সবাই বলছি আমরা সুন্দর করে ঘর বাড়ি তৈরি করছি, আসলে তো আমাদের ঠিকানা এখানে নয়। একদম। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। আজকে আমাদের সাথে রয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী অলোক রায় চৌধুরী এবং রয়েছে লোকসঙ্গীত শিল্পী প্রাণেশ সোম এবং তবলায় রয়েছে শুভ্রাংশু ভট্টাচার্য। তো যাব আবার শিল্পীদের কাছে। আমরা বেশ কিছুটা সময় পার করে এসেছি। ব্রেকে যাওয়ার, ব্রেকের পরের যে সময়টা দাদা আমাদের মানে চলতে থাকে বলা যায় না, ঠিক দৌড়তে থাকে, কেননা এতটাই সময় চলে যায়। তো চলে যাব সোজাসুজি গানেই, কারণ সময়টা আমাদের অত্যন্ত কম। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে গো। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে।
কাগজে লেখো না। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। গভীর হয় হো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। লাগলো দাদা, সঙ্গীত জীবন আর কি, সঙ্গীত গান বাজনা আমার মধ্যে ছোটবেলা থেকেই আছে। ধরো 5-6 থেকে এরকম সময় থেকে গান বাজনা রয়েছে। তারপরে গান বাজনা প্রফেশন করবো বলে এখন যেমন অনেকেই এই নানা রকম প্রলোভনে পড়ে বা এইসব কম্পিটিশন টিভির এসব দেখে ফেকে ভাবছে যে মা বাবারাই ভাবছে, ছেলে মেয়েদের থেকে মা বাবার আগে ভাবছে। তো দেখছি তো বাটি ঘটি বাটি সব বিক্রি করে দিয়ে সব কলকাতায় গিয়ে ছোটখাটো ঘুরছি ঘরের মধ্যে, সব ছেলেকে সিঙ্গার করবো। এইভাবে তো কিছু হয় না, যার হাত তার এমনি হবে। তো সাধনার কমতি আছে। এখন যেমন আমার কাছে এসে অনেক সময় স্টুডেন্টের মা বাবারা আসে, এরকম টিভির মতো, টিভিতে গান গাওয়ার মতো শেখাতে পারেন? তাই বললাম টিভিতে গান গাওয়া এটা তো অন্য কোনো, আমাদের ছোটবেলায় আমাদের মাস্টারমশাই কাছে গান পেতেই জীবন বেরিয়ে যেত। বলতো সারগাম করো, এই করো, ওই করো, বাইরে গাইবে না। ব্যাপারটা পাল্টে গেছে তো। সঙ্গীত জীবন নয়, গানটাকে ভালোবেসে প্রচুর শিখেছি, প্রচুর শুনেছি। শোনার প্রচন্ড দাম আছে। আজকে উনি তবলা বাজাচ্ছেন, উনি যদি প্রচুর শিল্পীর তবলা বাদন না শোনেন বা রেকর্ডে যদি তাদেরকে না ফলো করেন, তাহলে ওনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে একদম। নানা শিল্পীর সঙ্গে বাজাতে হবে, খারাপ শিল্পীর সঙ্গেও, বেতালা শিল্পীর সঙ্গেও বাজাতে হবে। তাহলে কি করে মেরামত করতে হয় শিখতে হবে। এগুলো আছে। শিক্ষার এই ব্যাপারটা এখন চলে গেছে। এখন চটজলদি, মানে আজকে মা বাবারাই দেখা যাচ্ছে ছেলে মেয়ে জামা কাপড় পাল্টানো, মা বাবার 7 রকম জামা কাপড় করে ফেলছে, নিয়ে তারা বোম্বে চলে যাচ্ছে, অমুক চলে। শৈশব বলে কিছু থাকছে না। আমাদের শৈশবটা মারাত্মক ছিল, কারণ উই আর নট অ্যালাউড টু সিং, টু পারফর্ম আউটসাইড। মানে এটা ভীষণভাবে একদম না, তুমি কি এমন তাহলে বড় তুমি বাইরে যাবে একদম বড় জোর ওই বাড়ির কারো বিয়ে হচ্ছে গাও, কি বাড়িতে কোনো পাড়ায় কোনো ছোট্ট ফাংশন হচ্ছে ঘর গাও, বা কোনো বড় সঙ্গীত। মানে মন মানসিকতাটাই সম্পূর্ণভাবে পাল্টে গেছে। যার ফলে আমরা গানটা পেরেছি করতে। তারপরে যখন গানটা শিখলাম, তখন তো আমাদের ধরো 60-এর দশকের শেষ, 60-এর দশকের গোড়া, তখন তো আফটার নকশাল পিরিয়ড, পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরির তখন যা তা অবস্থা, কেউ কিছু পাচ্ছে না, অর্ধেক বাইরে চলে যাচ্ছে, করছে। তখন আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন, ইনফ্যাক্ট 84-এ চলেও গেলেন। সেই সময়টা গানটা, এই আমার অধীত শিক্ষা যেটা, সেইটা কাজে লাগলো। আচ্ছা, তখন দেখলাম যে না, আমি তো অনেকটাই শিখেছি। তখন
বিভিন্নভাবে বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা হলো। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে একটা পার্ট টাইম জব পেয়ে গেলাম। তারপরে ওই যে একদিনে কিছু নয়, আজকে একটা ডান্স ড্রামায় গাইলাম, সেইটা শুনে আরেকজন নিয়ে গেলেন কি করে ধীরে 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 তারপর নোটেশন লিখতে হয়, কি করে অমুক করতে হয়। আজকে আমার খ্যাতি প্রতিপত্তিটা দেখে যদি কেউ ভাবেন যে হি উইল বি মাই রোল মডেল, খুব ভালো। আমি যদি কাউ রোল মডেল হই, খুব ভালো। আমাকে ভালো করতে হবে আমার জীবনটাকে, একদিনে সেটাকে পাওয়া যাবে না। আজকে প্রাণেশ কলকাতায় থাকে, তার স্ত্রী আগরতলায় থাকে, সে এখানে অধ্যাপনা করে, প্রাণেশ ওখানে গানের জন্য প্রাণপাত করে। এই যে পরিশ্রমটা করছে, ওখানে হাত পুড়িয়ে খায় সে, বা হয়তো কেউ রান্না করে দিচ্ছে, কিন্তু ঘরের সুখ তো পাচ্ছে না। সেই সেই এই পরিশ্রমটা ওকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করবে যে গানটা করেই আমাকে কিন্তু প্রতিষ্ঠা পেতে হবে। তারপরে একদিন প্রাণেশ যদি মাল্টি মিলিয়নার হয়ে যায়, ওর যদি 4টে সেক্রেটারি থাকে, তখন নাক কুচ করলে চলবে না, কারণ ওর দাম পেয়েছে। আমি যেমন এখন কিছুটা হলেও রিটার্ন পাচ্ছি। সেই যাবো প্রাণেশদার কাছে। প্রাণেশদা, একটা গান শুনে নিই। আচ্ছা, প্রাণেশ চলো। জিতে একটা খালি গলায় একটা গান করছি। হ্যাঁ, বলো। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। সেই নদী কেমনে হইল অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। উড়িয়া যায় রে চকুয়া পঙ্খী, পইরা রইল ছায়া। আরে উড়িয়া যায় রে চকুয়া পঙ্খী, পইরা রইল ছায়া। কোন পরাণে বিদেশ রইলা, ভইলা দেশের মায়া রে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। সুরটা সুরেই ডুবেছিলাম এবং মনে মনে গাইবার চেষ্টাও করছিলাম একটু একটু। যাই হোক, আবারও দেখতে দেখতে আমাদের সময়টা একদমই শেষের পথে। আমরা একটি করে গান দুজনের কাছ থেকে আজকে শুনে নেব, শুনে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব। আবারও যাব অলোকদার কাছে আজকের অনুষ্ঠানের জন্য। আমার শেষ গান। হ্যাঁ, আমি এত যে তোমার ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন
আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার গভীর চোখে, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই তোমার ধরে ওগো যে হাসি মধু মায়া ফোটে ওই তারাই অভিমান দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না ওগো তোমার প্রাণে ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাইয়াছে। তবুয়ে মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারাই দীনতাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। কিছু বলার নেই। ভীষণই সুরে ডুবে থাকার মতো যে মুহূর্ত, মনে হচ্ছে এই একটি মুহূর্ত। ভীষণ ভালো লাগলো। তো যাবো প্রাণেশদার কাছে। আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান কোনটা করছেন? বাংলা লোকগানে লালন ফকিরের গান না গাইলে অসম্পূর্ণ থেকে যায়। সম্পূর্ণ হয় না একদম। তো আজকে এটি খুব পরিচিত গান গাইছি। অনেকেই ভাবে এই গানটি খুব নেচে গাওয়ার গান। আসলে গানটি মনের মানুষের সাথে মিলনের কথা বলছেন। সে কোন মানুষ সেটা কিন্তু অনেকেই ভাবেন না। তো সেটাই করছি। ডি মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে।
চাতক প্রায় হর নিশি চেয়ে আছে কালো শশী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয় যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই ও প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে ভীষণ ভালো লাগলো আপনাদেরকে পেয়ে এবং সত্যি ভীষণ একটি সুরেলা সকাল যাকে বলে সুরেলা সকাল আমরা কাটালাম তো আমাদের স্টুডিওর তরফ থেকে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টা দেওয়ার জন্য তাহলে আজকে তো বিদায় নিতেই হচ্ছে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি দর্শক শ্রোতা বন্ধুরা আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল আমি প্রতিদিন যে কথাটা দিয়ে যাই এবং সেই কথাটা আমি রাখি এবং আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদের সাথে অন্য কোনো এক শিল্পীর সাথে ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড নমস্কার।